সো এখানে হচ্ছে আমরা কি পাই, 1/10, 0.8। সো আচ্ছা, এটা ফার্স্ট সেটটাই হয়ে যাবে। সো এরকম যখন মানে পূর্ণ সংখ্যায় আসবে না, তখন কিন্তু আমরা জাস্ট সিলিং ভ্যালুটা নিব। ঠিক আছে, ওই সিলিং ভ্যালুটাই হচ্ছে আমার পয়েন্ট। যেমন 1ই হচ্ছে 10%, ঠিক আছে, এর মধ্যেই পড়ে। আর এরপরে হচ্ছে যদি এটা না হয়, দেন যদি পূর্ণ সংখ্যা এসে পড়ে, ঠিক আছে, ফর এক্সাম্পল লাইক কত হলে পূর্ণ সংখ্যা আসবে, এই কেসে 25 যদি হয়, 25 × 100 × 8, তাহলে কত, 4 2। সো 2 চলে আসে। সো এটার জন্য যেটা করব, 2 আর 3, 2 আর 3 এই দুইটার এভারেজ নিব। 2 3 এর এভারেজ কত, 2.5। এই 2.5টা হচ্ছে 25% পার্সেন্টাইল। ঠিক আছে, সো এইভাবে আর কি, মানে সিমিলারলি জাস্ট 1/4 এর জায়গায় আমরা হচ্ছে 1/100 ইউজ করবো, তাহলে পার্সেন্টাইল পাওয়া যাবে। ঠিক আছে, সো এটা হচ্ছে মোটামুটি সেন্টার লিমিট নিয়ে যত কথাবার্তা ছিল। লাইক আমরা দেখছি হচ্ছে মিন, মিডিয়ান, দেন কোয়ান্টাইল, পার্সেন্টাইল। এরপরে এখন হচ্ছে আমরা মেজার অফ স্প্রেডটা দেখি, কিভাবে ডাটাগুলা স্প্রেড আছে। সো এখান থেকে মোটামুটি নতুন টপিক আজকের। সো মেজার অফ স্প্রেডের জন্য প্রথম যেটা ছিল স্প্রেডের প্রথমটা ছিল হচ্ছে রেঞ্জ। রেঞ্জ কিছুই না, রেঞ্জে হচ্ছে আমার একটা আপার ভ্যালু থাকবে, একটা লোয়ার ভ্যালু থাকবে। আপার ভ্যালু অথবা ম্যাক্স ভ্যালু, আর একটা লোয়ার ভ্যালু থাকবে অথবা মিন ভ্যালু থাকবে। মিন ভ্যালু, লোয়ার ভ্যালু। সো এটার কেসে যেমন আমরা যেটা করি ইউজুয়ালি, মানে রেঞ্জ বের করার সময়, সেটা হচ্ছে ধর আমার কাছে এরকম ওয়েট দেওয়া আছে 60, 61, 62, এরকম 63। ধরো হাইয়েস্ট ভ্যালু হচ্ছে 69 এই পর্যন্ত। তাহলে হচ্ছে আমার ম্যাক্স ভ্যালু ছিল হচ্ছে 69, মিন ভ্যালু হচ্ছে 60। আমার রেঞ্জ হচ্ছে 69 to 60, অর্থাৎ মিন ভ্যালু মাইনাস, সরি, ম্যাক্স ভ্যালু মাইনাস মিন ভ্যালু, which will be 69 minus 60, which is 9. সো রেঞ্জ হচ্ছে 9। সো রেঞ্জটাকে ফর্মালি আমরা ম্যাক্স ভ্যালু মাইনাস মিন ভ্যালু এভাবে প্রকাশ করি। ঠিক আছে, সো এই কেসে রেঞ্জ হবে হচ্ছে 9। বাট রেঞ্জেও একটা প্রবলেম আছে, কারণ কি, রেঞ্জেও আউটলায়ার্স নিয়ে ইস্যু হইতে পারে। যেমন ধরো ম্যাক্সিমাম ডেটা আমার কাছে এভাবে আছে 60, 61, 62, 63, দেন হাইয়েস্ট একটা ভ্যালু আসলো 79। মানে ভ্যালু আছে 5টা, বাট হাইয়েস্ট ভ্যালুটা 79। তখন গিয়ে রেঞ্জের ভ্যালু আসলো 79 মাইনাস 60, উইচ ইজ 90। রেঞ্জটা অনেক বড় আসছে, বাট বড়টা কেন আসছে, কারণ হচ্ছে এখানে হঠাৎ একটা বড় ভ্যালু পাওয়া গেছে। সো এই রেঞ্জটা অ্যাকচুয়ালি আমাকে হোল স্যাম্পল নিয়ে ভালো আইডিয়া দিতেছে না। ঠিক আছে, কারণ কি, একটা আউটলায়ার থাকার কারণে আমরা হচ্ছে হোল স্যাম্পলটা নিয়ে ভালো আইডিয়া পাইতেছি না যে মোস্ট অফ দ্য ভ্যালুস অ্যাকচুয়ালি কোথায় আছে। হ্যাঁ, মানে 960, আমার মাত্র 5টা ডেটা, আর 5টা ডেটার মধ্যে রেঞ্জ এত বড় 19। তাহলে আমার মাঝখানে অ্যাকচুয়ালি কোন কোন ডেটাগুলো আছে, কিভাবে আছে, এটা নিয়ে আমার কাছে তেমন আইডিয়া নাই। ঠিক আছে, সো এই প্রবলেম, সো আউটলায়ার থাকলে রেঞ্জেও একটা প্রবলেম হয়। ঠিক আছে, সো এটাও সাসেপ্টেবল টু আউটলায়ার্স। জাস্ট লাইক মিডিয়ান বা মিন, মিনের মতোই রেঞ্জেও সিমিলার প্রবলেম হয়। এটা হচ্ছে সাসেপ্টেবল টু আউটলায়ার্স, অ্যান্ড আউটলায়ার থাকলে আমরা অ্যাকচুয়ালি ডেটা বা স্যাম্পল নিয়ে প্রপার আইডিয়াটা পাই না।
যেমন 4টা ডেটা একসাথে এমনভাবে আছে ভার্সেস আরেকটা ডেটা হঠাৎ করে অনেক বেশি বড়। সো আমরা রেঞ্জেও এই প্রবলেমটা হয় যখন আউটলায়ার থাকে, ঠিক আছে? এটা যে হাইয়েস্টই হবে আউটলায়ার এরকম না। লাইক যদি ধরো এই সিমিলারই 60, 61, 62, 63 ছিল আর আরেকটা ভ্যালু ছিল লাইক সে 40, সো তখন 63 - 40 করা লাগতো, which is 23. So still একটা প্রবলেম হচ্ছে outlier can be a very large number or a very small number, and মানে এমন একটা নাম্বার যেটা আর কি যেভাবে ডিস্ট্রিবিউটেড ছিল মোস্ট অফ দ্য ডেটা তার থেকে বাইরে, ঠিক আছে? সো ফার্স্ট স্প্রেডের ফার্স্ট যে টার্মটা দিয়ে আমরা স্প্রেডটা বুঝাইতেছি সেটা হচ্ছে রেঞ্জ। সেকেন্ডলি যেটা দেখবো ওটা স্লাইটলি বেটার, এটা হচ্ছে ভ্যারিয়েন্স। ভ্যারিয়েন্সই মোস্ট অফ দ্য কেসে ইউজ করা হয়, অ্যান্ড ভ্যারিয়েন্সের জন্য একটা ইম্পর্টেন্ট জিনিস প্রয়োজন, সেটা হচ্ছে মিন। ভাই কি করে? মিন হচ্ছে এভারেজ অফ দ্য ডেটা, যেটা একটু আগে আমরা বলছি। সো জি ভ্যারিয়েন্সের ভাই। জন্য মিনটা দরকার হয়। ভ্যারিয়েন্স হচ্ছে ডেটা সেটের মানে মিন থেকে স্প্রেডটা এই যে মেজার ক্লাস করে। করি। মিন জি ভাই। টু স্প্রেড। সো মিন থেকে স্প্রেডটা কোন দিকে বা স্প্রেড কতটুকু বেশি, এটা হচ্ছে মেজার করা হয় ভ্যারিয়েন্স দিয়ে, ঠিক আছে? সো ভ্যারিয়েন্সের ইকুয়েশনটা হচ্ছে এরকম, লাইক আমরা হচ্ছে প্রত্যেকটা ডেটা পয়েন্ট নিব, এক্স আই ধরলাম, দেন হচ্ছে সব প্রতিটা ডেটা পয়েন্টকে মিন দিয়ে মাইনাস করব, প্রতিটা ডেটাকে মিন দিয়ে মাইনাস করব, দেন স্কোয়ার করব, অ্যান্ড এটার এই পুরাটার আর কি এভারেজ নিব, n-1। এটা হচ্ছে আমার ভ্যারিয়েন্স, ঠিক আছে? ভ্যারিয়েন্সের ইকুয়েশন। সো মেইনলি যদি আমরা এই ডেটার জন্য ভ্যারিয়েন্স বের করি, খুব সিম্পল ইকুয়েশন দিয়ে করতেছি। সো এখানে হচ্ছে মিন আসবে হচ্ছে 62, অ্যান্ড হচ্ছে আমার ভ্যারিয়েন্স হবে হচ্ছে 60 - 62 স্কোয়ার, দেন 61 - 62 স্কোয়ার, 62 - 62 স্কোয়ার, then 63 - 62 স্কোয়ার, 64 - 62 স্কোয়ার। তাহলে এটা কত আসে? -2410114। সো এটার সামেশন তাহলে কত হবে? 44810। তাহলে এটার ফাইনালি ভ্যারিয়েন্স হবে হচ্ছে 10 ডিভাইডেড বাই এন কত ছিল? 5, n-1, তাহলে 4। সো আমার ভ্যারিয়েন্স আসে হচ্ছে 2.5, আই থিঙ্ক। হ্যাঁ, 2.5। 2.5। সো এটাই হচ্ছে মেইনলি ভ্যারিয়েন্স, মানে মিড থেকে ডেটা কতটুকু স্প্রেড হয়ে আছে, এটা হচ্ছে আমরা ভ্যারিয়েন্স থেকে বের করি। বাট ভ্যারিয়েন্সে হচ্ছে এই যে ইকুয়েশনটা দেখতেছে এখানে কিন্তু স্কোয়ার করা, তার মানে কি এগুলো সবই ধরো ওয়েট নিয়ে যখন কাজ করতেছিলাম এই সবগুলাই কিন্তু কেজি স্কোয়ার। সো কেজি স্কোয়ারে যাতে এই স্কোয়ারটা অ্যাভয়েড করার জন্য আমরা ইউজুয়ালি হচ্ছে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন ইউজ করি, ভ্যারিয়েন্স ইউজ না করে। স্ট্যান্ডার্ড ডিভিয়েশন কিছুই না, জাস্ট রুট ওভার ভ্যারিয়েন্স, ঠিক আছে? সো 2.5-এর রুট কত আসবে? 25। সো 0 রুট ওভার 2.5।
সো 1.58 or something. এটা হচ্ছে আমার স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, এটা আসবে কেজিতে। সো এটার ইউনিটটা এখন ঠিক আছে, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, এই জন্য মোস্ট অফ দ্য কেসেসে ইউজ করা হয়। ঠিক আছে, সো এগুলা ছিল মোস্টলি আমার ডেটার স্প্রেডের হিসাব। অ্যান্ড যদি আমি স্ট্যান্ডার্ড ডিভিয়েশন অ্যান্ড ভ্যারিয়েন্সের প্রবলেম নিয়ে কথা বলি, মিলে যে এই স্ট্যান্ডার্ড ডিভিয়েশন অ্যান্ড হচ্ছে তোমার ভ্যারিয়েন্স, এই দুইটাই মিনের উপর ডিপেন্ডেন্ট। কারণ আমরা এই যে মিন বের করে নিছিলাম শুরুতে, এই মিনের উপর স্ট্যান্ডার্ড ডিভিয়েশন ভ্যারিয়েন্স দুইটাই ডিপেন্ডেন্ট। যেহেতু এরা স্ট্যান্ডার্ড ডিভিয়েশন অ্যান্ড ভ্যারিয়েন্স মিনের উপর ডিপেন্ডেন্ট, সো মিনের যে প্রবলেমগুলো আছে, এই সেম প্রবলেমগুলা স্ট্যান্ডার্ড ডিভিয়েশন অ্যান্ড ভ্যারিয়েন্সে থাকবে। যে প্রবলেমটা কি ছিল? সাসেপ্টেবল টু আউটলায়ার্স। অর্থাৎ এখানেও আমার আউটলায়ারের ইস্যুসটা আছে। স্ট্যান্ডার্ড ডিভিয়েশন অ্যান্ড ভ্যারিয়েন্সও আউটলায়ারের জন্য ঝামেলায় পড়ে। সো তখন হচ্ছে আমরা স্প্রেডটা ঠিকমতো বুঝতে পারি না, বিকজ অফ মানে আউটলায়ার্স এক্সিস্ট করে। ঠিক আছে, সো আউটলায়ার প্রবলেম এখানেও এই স্ট্যান্ডার্ড ডিভিয়েশন অ্যান্ড ভ্যারিয়েন্সেও এই প্রবলেমটা এক্সিস্ট করে। ঠিক আছে, তাহলে আমরা সোফার তিনটা দেখলাম, রেঞ্জ দেখলাম, এটাও আউটলায়ারের জন্য প্রবলেমে পড়ে। ভ্যারিয়েন্স দেখলাম, এটাও আউটলায়ারের জন্য প্রবলেমে পড়ে। স্ট্যান্ডার্ড ডিভিয়েশন দেখলাম, ওইটাও আউটলায়ারের জন্য প্রবলেমে পড়ে। অলদো ভ্যারিয়েন্স এর স্ট্যান্ডার্ড ডিভিয়েশন হচ্ছে স্প্রেডটা নিয়ে একটা বেটার আইডিয়া দেয়, বাট স্টিল এরা আউটলায়ারের সময় ঝামেলায় পড়ে। ঠিক আছে, সো এই কারণে আমরা যেটা মোস্টলি ইউজ করি স্প্রেড বোঝানোর জন্য, ওইটা হচ্ছে ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ। ঠিক আছে, ইন্টার কোয়ান্টাইল রেঞ্জ। সো আমরা একটু আগে যদি কোয়ান্টাইল পড়ছিলাম, যদি কোয়ান্টাইল বুঝে থাকি তাহলে ইন্টার কোয়ান্টাইল রেঞ্জও অনেক সিম্পল। কোয়ান্টাইল জাস্ট বেসিক্যালি এরকম একটা ডেটা সেটকে আমরা 25% করে করে ডিভাইড করতাম। সেখানে হচ্ছে তোমার Q1, Q2, Q3 ছিল। সো কোয়ান্টাইলটাকে আমরা এভাবে ডিভাইড করতাম। সো ইন্টার কোয়ান্টাইল রেঞ্জে আমরা কি করি, IQR বেসিক্যালি রেঞ্জই বের করি, বাট Q3 মাইনাস Q1। ঠিক আছে, এটাই কিন্তু ইন্টার কোয়ান্টাইল রেঞ্জ। এখন ওয়াই এটা ভালো, ওয়াই এটাতে আউটলায়ারের প্রবলেম হয় না। ঠিক আছে, বিকজ আমরা যদি একটা গ্রাফ নিয়ে চিন্তা করি, একদম সিমেট্রিক ছিল। সো স্মলেস্ট 25% এখানে থাকে, লার্জেস্ট 25% এখানে থাকে। মোস্ট অফ দ্য ডেটা, যে বেশিরভাগ ডেটা এই মাঝখানে থাকে। ঠিক আছে, যে কোনো মানে নর্মাল স্প্রেডের সময় Q1, Q3, সো মেনলি এই রেঞ্জটাই আমরা বের করতেছি। ইভেন যদি আমার এখন আউটলায়ার অনেক বেশি, আউটলায়ার থাকার কারণে স্প্রেড মানে মিনটা হচ্ছে ইউজুয়ালি কোনো একদিকে সরে যায়, এদিকে সরে যায় বা ওইদিকে সরে যায়। হ্যাঁ, তখন কিন্তু আমরা স্প্রেডটা ঠিক করে বুঝতে পারি না। তখন আমরা এই জন্য ওই 25%-এর ভাগটা করে ফেলি, কারণ এখানে কিছু অল্প অল্প ডেটাগুলার জন্য দেখা যায় যে মিডটা একটু সাইডে সরে আসছে, যেটা আলটিমেটলি প্রবলেমেটিক। সো এই জন্য আমরা ওই 25% ডেটা বোথ সাইড থেকে বাদ দিই, যারা হচ্ছে যেখানে আর কি মোস্ট অফ দ্য আউটলায়ার্স থাকে। দেন হচ্ছে একটা রেঞ্জ বের করি, যেটা টোটালি আউটলায়ার প্রবলেমটার থেকে মুক্ত। ঠিক আছে, সো ইট কাইন্ড অফ solves আউটলায়ার প্রবলেম। এটা কি কেউ বুঝতে পারছি যে কেমনে এটা আউটলায়ার প্রবলেমটা সলভ করে? হ্যালো,
কেউ কিছু বলতেছো? বুঝি নেই। হ্যালো? বুঝতে পারছি স্যার। মেইনলি হচ্ছে আমরা আউটলায়ার যে পজিশনে থাকতে পারে, এই যে এই 25%-এ, এই 25%-এ এটাকে বাদ দিয়ে বাকিটুকু রেঞ্জ নিই, তাহলে হচ্ছে আমার মানে আউটলায়ারের ওই যে সাসেপ্টেবল টু আউটলায়ার জিনিসটা হয় না। ঠিক আছে? সো ফার রেঞ্জ গেল। রেঞ্জে আমরা মোটামুটি এই জিনিসগুলাই দেখি, মানে স্প্রেডে এটাই দেখি মোস্টলি। রেঞ্জ, দেন ভ্যারিয়েন্স, দেন স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, ইন্টার কোয়ান্টাইল রেঞ্জ, এগুলো। সো এখন হচ্ছে আমরা অ্যাসোসিয়েশন দেখব। অ্যাসোসিয়েশনই লাস্ট টপিক, দেন শেষ আজকের ক্লাস। সো অ্যাসোসিয়েশনে যেটা হয়, আমরা হচ্ছে লাইক ইউজুয়ালি ধরো হাইট আছে, এখন ওয়েটও আছে। ইউজুয়ালি স্যার হাইট আর একটা কোশ্চেন। হ্যাঁ হ্যাঁ বলো। স্যার 25% এটা যদি দুই দিক থেকে বাদ দিই তাহলে তো আমাদের ইম্পর্টেন্ট ডেটাও মাঝে মধ্যে মিস হয়ে যেতে পারে, বিশেষ করে মেডিকেল ডেটা সেটের ক্ষেত্রে। মানে ইন্টার কোয়ান্টাইল রেঞ্জের জন্য বলতেছো? জি স্যার। এটা মানে মেইনলি আমরা ডেটাগুলা বাদ দিই না, আমরা হচ্ছে ডেটার একটা আইডিয়া মানে বের করার চেষ্টা করতেছি, যে মানে আমার মোস্ট অফ দ্য ডেটা রেঞ্জটা কোথায় আছে, মোস্ট অফ দ্য ডেটার স্প্রেডটা কোথায় আছে। ঠিক আছে? মানে এটা নিয়ে আমরা কাজ করতেছি। মেডিকেল ডেটার কেসে আমরা এভাবেই কাজ করব না, এটা ইউজ করব না। কারণ মেডিকেল ডেটাতে আমার হচ্ছে ওই স্মল পার্সেন্টেজ অফ দ্য যে স্যাম্পলগুলো আছে, যে আউটলেয়ারগুলো আছে, ওগুলো ইম্পর্টেন্ট। ঠিক আছে? মানে যখন হচ্ছে আমার আউটলায়ারগুলো ইম্পর্টেন্ট, তখন কিন্তু ওই আউটলায়ারগুলোকে বাদ দেওয়া যাবে না। বাট আমরা হচ্ছে নর্মাল একটা কেসে চিন্তা করতেছি, যেখানে আমার এভারেজ স্যাম্পল নিয়ে আমরা একটা আইডিয়া করার চেষ্টা করতেছি যে আমার কাছে যে ডেটা আছে এই ডেটার মানে রিয়েলিস্টিক ডেটা কিনা। ঠিক আছে? মানে মোস্ট অফ দ্য পিপল মানে কিরকম বিহেভ করে এরকম একটা ডেটা সেট পাচ্ছি কিনা, যেটা খুব রিয়েলিস্টিক ডেটা। হ্যাঁ, তখন হচ্ছে আমরা ওটার ক্যারেক্টারাইজেশন করার জন্য আমরা যখন স্প্রেডটা নিয়ে কাজ করি, তখন চেষ্টা করি যে আউটলায়ার বাদ দিয়ে মোস্ট অফ দ্য রেঞ্জ কোথায় আছে এটা চিন্তা করা। মানে এটা আমার পার্সপেক্টিভই হচ্ছে এখানে, যে ডেটাটা নিয়ে একটা আইডিয়া বের করা, মানে এক্সপ্লোরেটরি ডেটা অ্যানালাইসিস। এটা কিন্তু ডেটা ক্লিনিং না। ঠিক আছে? ডেটা ক্লিনিং যখন করি, ডেটা কোয়ালিটি, তখন হচ্ছে এই যে ডেটা কোয়ালিটি চিন্তা করে ডেটা বাদ দিই। ঠিক আছে? আর এখানে জি হচ্ছে স্যার, আমরা বুঝতে ডেটা পারছি। নিয়ে ক্যারেক্টারাইজ করতেছি, যে ক্যারেক্টারটা কিরকম ডেটার। ডেটা নিয়ে একটা ভালো আইডিয়া বের করার চেষ্টা করতেছি, যে যাতে হচ্ছে আমরা ওই অনুযায়ী ধরো কোনো একটা মডেল চুজ করব, কোনো একটা ডেটা মডেলিং করব, বা কোনো একটা অ্যালগোরিদম ইউজ করব। সো ওইটার জন্য আমরা হচ্ছে এক্সপ্লোর করতেছি ডেটাটা, যে ডেটাটা অ্যাকচুয়ালি কিরকম। হুম, মানে বাদ দিচ্ছি না। বুঝতে পারছো? জি স্যার। ওকে, তাহলে আমরা ফাইনালি অ্যাসোসিয়েশনটা দেখি। অ্যাসোসিয়েশনে ধরো হাইট আছে, ওয়েট আছে। এখন 5.1, ওয়েট ধরো 60, 5.2, 63, 5.4, 67, 589, 69, 6.1, 73, ধরো এরকম ভাবে আছে। তাহলে আমরা কি দেখতেছি, যে হাইট বাড়ার সাথে সাথে ওয়েটও বাড়তেছে। So একটা অ্যাসোসিয়েশন আছে। এটা যদি এক্স হয়, এটা যদি ওয়াই হয়, এক্স আর ওয়াই এর মধ্যে একটা অ্যাসোসিয়েশন আছে। মানে এক্স বাড়ার সাথে সাথে ওয়াই বাড়তেছে। এক্স আর ওয়াই এর মধ্যে আমরা একটা অ্যাসোসিয়েশন পাইছি। ঠিক আছে? যদি আমরা একটা গ্রাফ প্লট করতে যাই, গ্রাফটা কাইন্ড অফ এই এক্স এক্সিসে যদি হাইট থাকে, ওয়াই এক্সিসে যদি ওয়েট থাকে, তাহলে হচ্ছে আমার মোস্ট অফ দ্য পয়েন্ট হচ্ছে এরকম, মানে হাইট বাড়ার সাথে সাথে ইউজুয়ালি ওয়েট বাড়তেছে। ঠিক আছে? সো এই যে একটা ডিরেকশন দেখতেছি, যে হাইট বাড়ার সাথে সাথে ওয়েট বাড়তেছে। হ্যাঁ, এটাকে হচ্ছে আমরা কোভ্যারিয়েন্স বলি। ঠিক আছে? কোভ্যারিয়েন্স মানে হচ্ছে, কোভ্যারিয়েন্স মেইনলি যেটা ডিফাইন করে, কোভ্যারিয়েন্স কোভ্যারিয়েন্স মেইনলি ডিফাইন করে হচ্ছে ডিরেকশন অফ অ্যাসোসিয়েশন।
ঠিক আছে? সো আমরা ক্লিয়ারলি যদি লিখি কোভ্যারিয়েন্স, কোভ্যারিয়েন্স হচ্ছে আমাকে এই আইডিয়াটা দেয় যে হাইট বাড়লে ওইটার রেসপেক্টে ওয়েটও বাড়বে। এরকম একটা রিলেশন বলে যে এই ভ্যালুটা বাড়লে ওটার সাথে সাথে ওই ভ্যালুটাও বাড়বে। সো এই জিনিসটাকে আমরা বলি, এই যে একটা বাড়লে এক্স বাড়লে যেহেতু ওয়াইও বাড়তেছে, এই জিনিসটাকে আমরা বলি পজিটিভ কোভ্যারিয়েন্স। ঠিক আছে, পজিটিভ কোভ্যারিয়েন্স। এখন যদি ধরো আমার কাছে আরেকটা ডেটা আছে, ঠিক আছে, আরেকটা ডেটা যেটা হচ্ছে এটার ঠিক অপোজিট, এসে সাপ্লাই অ্যান্ড ডিমান্ড। এক্স এক্সিসে সাপ্লাই আছে, ওয়াই এক্সিসে ডিমান্ড আছে। যেটা হয় সাপ্লাই যত বাড়ে ডিমান্ড তত কমে, ঠিক আছে? সো সাপ্লাই যখন একদম কম ছিল তখন হচ্ছে ডেটা ধরো ডিমান্ড ধরো এখানে ছিল, দেন কমতেছে কমতেছে, ঠিক আছে? সাপ্লাই যত বাড়ছে ডিমান্ড তত কমতেছে। সো এটা হচ্ছে নেগেটিভ কোভ্যারিয়েন্স। মানে রিলেশন ঠিকই আছে দুইটার মধ্যে, বাট রিলেশনের ডিরেকশনটা ডিফারেন্ট, ঠিক আছে? এটা ছিল পজিটিভ ডিরেকশন, অ্যান্ড নাও এই যে সাপ্লাই যদি বাড়ে ডিমান্ড যেহেতু কমবে, এটা হচ্ছে নেগেটিভ কোভ্যারিয়েন্স। নেগেটিভ কোভ্যারিয়েন্স, এটা হচ্ছে পজিটিভ কোভ্যারিয়েন্স আর এটা হচ্ছে নেগেটিভ কোভ্যারিয়েন্স। সো কোভ্যারিয়েন্স মেনলি ডিটারমাইন করে যে মানে ডিরেকশনটা কোন দিকে। আমরা কিন্তু এখনো বলতেছি না কতটা স্ট্রংলি রিলেটেড, মানে হাইটের উপর ওয়েটের, হাইট বাড়লে ওয়েট ঠিক কতটুকু বাড়বে এটা কিন্তু এখনো বলতেছি না। জাস্ট এটা বলতেছি যে বাড়বে, ঠিক আছে, অথবা কমবে। ডিরেকশন নিয়ে এখন পর্যন্ত আছে, বাট কতটা স্ট্রংলি বাড়বে বা কতটা স্ট্রংলি কমবে এটা কিন্তু এখনো আমরা বলি নাই। ওইটা কিন্তু কোভ্যারিয়েন্স বলতে পারে না, কোভ্যারিয়েন্স কিন্তু খালি ডিরেকশনই বলতে পারে, ঠিক আছে? সো কোভ্যারিয়েন্সের ইকুয়েশনটা হচ্ছে এরকম, কোভ্যারিয়েন্সের ইকুয়েশনটা হচ্ছে সিওভি এক্স কমা ওয়াই, মেনলি আর মতোই অলমোস্ট, কমা এক্স বার হচ্ছে মিডিয়ান ভ্যালু, মিডিয়ান না সরি মিন ভ্যালু, ওয়াই বার নিচে হচ্ছে n মাইনাস ওয়ান, ঠিক আছে? এটা হচ্ছে কোভ্যারিয়েন্সের ইকুয়েশন। এখানে n হচ্ছে টোটাল নাম্বার অফ ডেটা, n হচ্ছে টোটাল ডেটা, x হচ্ছে ধরলাম হাইট, xi হচ্ছে ith ডেটা, y হচ্ছে তোমার ওয়েট, yi হচ্ছে ith ডেটা অফ ওয়েট, ঠিক আছে? সো ফার এইটা থেকে যে ভ্যালুটা আসে, যদি কোভ্যারিয়েন্সের ভ্যালু লেটস পজিটিভ আসলো তাহলে হচ্ছে পজিটিভ কোভ্যারিয়েন্স হবে, মানে ডিরেকশনটা সেম দিকে হবে। অ্যান্ড নেগেটিভ আসলে সেটা হচ্ছে ডিরেকশনটা নেগেটিভ হবে। আর যদি জিরো আসে, কোভ্যারিয়েন্সের ভ্যালু জিরো বা অনেক কম যদি আসে, তাহলে জিরো আসে তাহলে হচ্ছে অ্যাকচুয়ালি কোনো রিলেশন নাই, ঠিক আছে? মানে পুরাই টোটালি র্যান্ডম, লাইক এরকম ডেটা সেট পাই ইউজুয়ালি যে কোনো রিলেশনে, তখন হচ্ছে কোভ্যারিয়েন্স কোনো ডিরেকশন দিচ্ছে না, জাস্ট জিরো, ঠিক আছে? সো আমরা হচ্ছে কোভ্যারিয়েন্স থেকে ডিরেকশনটা পাই যে হাইট বাড়লে ওয়েট বাড়বে অথবা সাপ্লাই বাড়লে ডিমান্ড কমবে। পজিটিভ নেগেটিভ বোথ সাইডেরই ডিরেকশন পাই বেসড অন
এই ফর্মুলাতে আমার রেজাল্ট কি আসবে, ঠিক আছে? এই ফর্মুলার রেজাল্টটাই ডিটারমাইন করে দিবে যে ডিরেকশনটা কোন দিকে। বাট এটা কিন্তু তোমার মানে স্ট্রংলি কতটুকু স্ট্রং রিলেশন কিন্তু এটা ম্যাচ করে না। এটা কিন্তু স্ট্রং রিলেশন কতটা এটা কিন্তু বলতে পারে না। সো এটার জন্য আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে কো রিলেশন, ঠিক আছে? সো কোভ্যারিয়েন্স আর কোরিলেশনের মধ্যে ডিফারেন্স কি? কোভ্যারিয়েন্স হচ্ছে ডিরেকশন দিবে, আর কোরিলেশনটা হচ্ছে কতটুকু স্ট্রংলি একটা ডেটা আরেকটা ডেটার সাথে রিলেটেড এটা বলবে, ঠিক আছে? কোরিলেশনকে আমরা ইউজুয়ালি আর রো দিয়ে প্রকাশ করি। রো দিয়ে প্রকাশ করা হয় ইউজুয়ালি কোরিলেশনকে। সো রো হচ্ছে ওই যে ফিজিক্সে তোমাদের ইয়াতে ছিল আই গেস, ইলেকট্রিসিটির চ্যাপ্টারগুলোতে ওই রো ইউজ করে আছে আমরা কোরিলেশন মেজার করি। সো কোরিলেশনের ইকুয়েশনটা আগে দিই। কোরিলেশনটার ইকুয়েশন হচ্ছে সিমিলারলি xi minus x bar yi minus y bar and root over summation of I equal to 1 to n xi, মানে basically variance I minus n yi by y bar whole square, ঠিক আছে? এটা হচ্ছে কোরিলেশনের ইকুয়েশন। অ্যান্ড কোরিলেশনের ভ্যালুর একটা রেঞ্জ আছে, ঠিক আছে? এই ভ্যালুটা অলওয়েজ -1 থেকে +1 মধ্যে থাকবে, ঠিক আছে? সো যদি পারফেক্ট নেগেটিভ কোরিলেশন হয়, -1 মানে হচ্ছে পারফেক্ট নেগেটিভ রিলেশন, পারফেক্ট নেগেটিভ রিলেশন। আর +1 হচ্ছে পারফেক্ট পজিটিভ রিলেশন। পারফেক্ট বলতে কি বুঝাচ্ছি, ধরো একদম ফিজিক্সে যদি যাই, ওই যে কি বলা যায়, ওই যে এই ইকুয়েশনটা মনে হচ্ছে না, ভি ইকুয়াল ইউ প্লাস এটি, মানে যেখানে হচ্ছে ভি টোটালি ডিপেন্ডেন্ট অফ টি, মানে হচ্ছে বেগ আর ত্বরণের যে সূত্র ছিল, ভেলোসিটি অ্যান্ড টাইম অ্যান্ড অ্যাক্সেলারেশন। সো ওই কেসে আমরা কি দেখতাম যে টাইম যদি এটা হয়, ভেলোসিটি যদি এটা হয়, এমনি ভ্যালু বাড়তেছে একদম পারফেক্টলি, ঠিক আছে? এটা হচ্ছে একদম +1 কোরিলেশন। আর হাইট ওয়েটের যেটা দেখছি, হাইট ওয়েটেরটা তো পারফেক্ট হয় না ইউজুয়ালি, হাইট ওয়েটেরটা অতটা পারফেক্ট হয় না, এরকম হয় আর কি, মানে পজিটিভ আবার এরকম হইতে পারে। হ্যাঁ, সো এটাও পজিটিভ কোরিলেশন, বাট এটার ভ্যালুটা ধরো 0.53 এরকম কিছু একটা ভ্যালু হইতে পারে, বা 0.67, মানে 1 না আর কি, 1-এর থেকে কম, অ্যাট 0-র থেকে বেশি, এরকম কোনো ভ্যালু হবে, ঠিক আছে? 1-এর থেকে 1-এর থেকে কম বাট 0-র থেকে বেশি, এরকম একটা ভ্যালু। ডিরেকশনটা ভুল লিখছি। সো এরকম একটা ভ্যালু হবে, এটা হচ্ছে পজিটিভ কোরিলেশন। আর নেগেটিভ মানে -1 কোরিলেশন তো বুঝতেছই, জাস্ট হচ্ছে এটার অপোজিট। এরকম পারফেক্ট অপোজিট হয় তাহলে হচ্ছে -1 কোরিলেশন। আর যদি এর এত পারফেক্ট না হয়, সাপ্লাই ডিমান্ড, সরি ডিমান্ড অ্যান্ড সাপ্লাই, ডিমান্ড অ্যান্ড সাপ্লাই, যদি এরকম কেস হয়, হ্যাঁ, দেন হচ্ছে এটা মানে -1-এর থেকে একটু কম, বাট এই যে এরকম আই গেস ভ্যালু হবে 0.63 এরকম ভ্যালু পাবো আর কি ইউজুয়ালি, ঠিক আছে? সো এটাও মানে এটা হচ্ছে পারফেক্ট নেগেটিভ মানে পারফেক্ট নেগেটিভ কোরিলেশন, আচ্ছা কোরিলেশনই বলে ডিরেক্টলি।
পারফেক্ট নেগেটিভ কোরিলেশন, পারফেক্ট পজিটিভ কোরিলেশন, আর এগুলো হচ্ছে মাঝামাঝি কোনো একটা, আর লাস্ট একটা বাকি থাকে সেটা হচ্ছে নো কোরিলেশন। সেখানে হচ্ছে ডেটা পুরাপুরি স্ক্যাটার্ড, হ্যাঁ। সো এখানে হচ্ছে আমার রো এর ভ্যালু 0 আসবে, এটা হচ্ছে নো কোরিলেশন, ভ্যালুটা 0 আসবে। সো এটা গেল মোটামুটি কোরিলেশন, ঠিক আছে। এটা বুঝতে পারছি? কারো কোনো কোয়েশ্চেন আছে এখানে কোরিলেশন নিয়ে? না স্যার। ওকে, সো বাট স্টিল একটা প্রবলেম রয়ে গেছে, ঠিক আছে। আর যতটুকু যা যা পড়ছি তার মধ্যে ধর আমরা একটা সাইন কার্ভ নিয়ে কাজ করতেছি। সাইন কার্ভটা ধরো দেখতে এরকম, 0 থেকে স্টার্ট হবে। এখন এটার যদি কোরিলেশন বের করতে যাও, কোরিলেশন 0 আসবে, বাট এটা কিন্তু কোরিলেশন 0 না। এই জিনিসটা মানে এক্স এক্সিসের ভ্যালুর উপর কিন্তু ওয়াই এক্সিসের ভ্যালু ডিপেন্ডেন্ট, বুঝতেছ? এটা কিন্তু এক্স এর সাথে ওয়াই এর ডিপেন্ডেন্সি আছে, বাট এই ডিপেন্ডেন্সিটা লিনিয়ার না, ঠিক আছে। আচ্ছা, নন লিনিয়ার ডিপেন্ডেন্সি আছে, নন লিনিয়ার ডিপেন্ডেন্সি আছে। অর্থাৎ যেটা বলতে চাচ্ছি মেইনলি, যে এখানে রিলেশনটা এরকম স্ট্রেইট না, বাট এরকম একটা কার্ভড রিলেশন আছে। সো এই বাট তাও হচ্ছে আমার যে ইকুয়েশনটা এটা 0 ভ্যালু দিয়ে দিছে, বলতেছে কোনো কোরিলেশন নাই। তার কারণ কি, এই যে ইকুয়েশনটা আমরা দেখছি, এই ইকুয়েশনটা অনলি লিনিয়ার কোরিলেশন হ্যান্ডেল করতে পারে, অনলি লিনিয়ার কোরিলেশন হ্যান্ডেল করতে পারে, অনলি লিনিয়ার কোরিলেশন হ্যান্ডেল করতে পারে, নন লিনিয়ার কোরিলেশন হ্যান্ডেল করতে পারে না। কোরিলেশন হ্যান্ডেল করতে পারে না। অ্যান্ড এই জিনিস, এই কোরিলেশনটা একটা নাম আছে, মানে যেটা লিনিয়ারটা খালি হ্যান্ডেল করতে পারে, মানে মাত্র যেটা পড়লাম আর কি, এটাকে আরেকটা নামেও ডাকা হয়, এটাকে বলে পিয়ারসন কোরিলেশন, ঠিক আছে। পিয়ারসন কোরিলেশন, এই পিয়ারসন কোরিলেশন অনলি লিনিয়ার রিলেশনটা মডেল করতে পারে, এর পক্ষে নন লিনিয়ার রিলেশন মডেল করা পসিবল না। বাট আমার তো নন লিনিয়ার কোরিলেশনটাও লাগবে, তাই না? তো ওইটার জন্য আমরা যেটা ইউজ করি সেটাকে বলে স্পিয়ারম্যান কোরিলেশন, ঠিক আছে। ফাইনাল টপিক, স্পিয়ারম্যান কোরিলেশন। স্পিয়ারম্যান কোরিলেশনের ফার্স্ট অ্যাডভান্টেজ হচ্ছে ক্যান মডেল নন লিনিয়ার রিলেশনশিপ। between data, ঠিক আছে। সো এটা হচ্ছে তোমার এরকম সাইন কার্ভের রিলেশনটাকে ক্যাপচার করতে পারে, সেরকম ভাবে ডেটা আছে। এই রিলেশনগুলোকে পিয়ারসন পারতো না, পিয়ারসন দিত 0, বাট স্পিয়ারম্যান, নামগুলা প্রায় কাছাকাছি, বাট স্পিয়ারম্যান এটার একটা রো ভ্যালু দেয়, স্পিয়ারম্যান নট ইকুয়াল টু 0, ঠিক আছে। সো একটা ভ্যালু এখানে দেয়, সো নন রিলেশনটা ক্যাচ করার জন্য। সো আমরা একটা ক্যালকুলেশন প্রসেসটা দেখি যে কীভাবে আমরা স্পিয়ারম্যান কোরিলেশন ক্যালকুলেট করতে পারি। আর অলসো আরেকটা ক্যারেক্টারিস্টিক্স বলতে ভুলে গেছে, এটা হচ্ছে এটার ভ্যালু -1 থেকে 1-এর মধ্যেই থাকে, ঠিক আছে। সো ইউজুয়ালি আমরা স্পিয়ারম্যান কোরিলেশনের জন্য যেটা করি সেটা হচ্ছে, ফার্স্টে ধরো আমার কাছে ফিজিক্স আর ম্যাথের ডেটা আছে, মানে কারো ফিজিক্স আর ম্যাথের মার্কস আছে, ফিজিক্স ম্যাথ, ফিজিক্সের নাম্বারগুলো যদি এভাবে বসাই 35, 23, 47, ধরো আউট অফ 50 হিসাব করতেছি,
17 and let's say 28. আবার ম্যাথেরটা ধরলাম সেম পার্সন 30 পয়সা, 29 পয়সা, 41 পয়সা, 27 পয়সা, দেন যে ধরো 3 পয়সা, 28 যে সেটা ধরো 35 পয়সা। এবার যেটা করব ফিজিক্সের গুলা র্যাঙ্ক বের করব, ঠিক আছে? র্যাঙ্ক অফ ফিজিক্স অ্যান্ড দেন র্যাঙ্ক অফ ম্যাথও বের করব। সো র্যাঙ্ক বলতে যেটা বোঝাচ্ছি, মানে ধরো হাইয়েস্ট ভ্যালু 47 এখানে হাইয়েস্ট, সে হচ্ছে 1, অ্যান্ড দেন 2 হবে কি 35, 3 হবে কি 28, 4 হবে হচ্ছে 23, 10 হবে হচ্ছে এ হবে হচ্ছে 5, 17, দেন 6। আবার র্যাঙ্ক অফ ম্যাথ যদি করি, এ আবার ফার্স্ট 30 হচ্ছে তোমার, সেকেন্ড হচ্ছে 35, থার্ড হচ্ছে 30, ফোর্থ হচ্ছে 29, ফিফথ হচ্ছে 27, অ্যান্ড সিক্সথ হচ্ছে 3। ঠিক আছে, র্যাঙ্কিং করলাম। এবার যেটা করব সেটা হচ্ছে র্যাঙ্কের ডিফারেন্স বের করব, ঠিক আছে? 3 minus 2 র্যাঙ্কের ডিফারেন্স, সো ডিফারেন্স বিটুইন র্যাঙ্ক অফ র্যাঙ্ক। সো ধরো হচ্ছে কার থেকে কার করবো, সো ফিজিক্স থেকে ম্যাথেরই করতেছি, ঠিক আছে? র্যাঙ্ক অফ পি মাইনাস র্যাঙ্ক অফ এম। সো 2 minus 3, first এটা minus 1, 4 minus 4 0, 1 minus 1 0, 5 minus 5 0, 6 minus 6 0, 3 minus 2 আবার 1। এটা চুজ করা ভুল হয়েছে আসলে, একটু ডিফারেন্টভাবে নিলে মানে এতগুলা জিরো আসতো না। সো মানে এটা ধরো প্রসেসটা তো এত বুঝতেছো যে স্টেপ 1 হচ্ছে র্যাঙ্ক দ্য ডেটা, অ্যান্ড স্টেপ 2 হচ্ছে find the difference of data of rank, find the difference of rank. সো ডিফারেন্স বের করছি, দেন সেকেন্ড স্টেপে যেটা করব, একটা কারণে মানে আমরা মানে এখানে একটা কনফিউশন হইতে পারে, সেটা হচ্ছে ফিজিক্সের র্যাঙ্ক থেকে ম্যাথের র্যাঙ্ক মাইনাস করব না ম্যাথের র্যাঙ্ক থেকে ফিজিক্সের র্যাঙ্ক মাইনাস করব, ঠিক আছে? সো এই কনফিউশনটা হওয়া স্বাভাবিক, বাট যেটাই করো আলটিমেটলি প্রবলেম হবে না। মানে প্রবলেম হবে না ইন এ সেন্স যে মানে যদি র্যাঙ্ক ফিজিক্স আগে করো, ফিজিক্স মাইনাস যদি ম্যাথ, মানে অলওয়েজ হচ্ছে একটা মানে আইদার এটা করবো সবগুলা রোয়ের জন্য, অথবা র্যাঙ্ক ম্যাথ মাইনাস র্যাঙ্ক ফিজিক্স এটা করবা সবগুলা র্যাঙ্কের জন্য। মিক্স করো, মিক্স করলে হচ্ছে ভ্যালু ভুল হবে, ঠিক আছে? তোমার টার্গেট হচ্ছে ডিফারেন্স বের করা মেইনলি। ডিফারেন্স বের করার পরে থার্ড স্টেপে আমরা ডিফারেন্সটার স্কোয়ার করব, ঠিক আছে? সো ফার্স্ট 1 1 মাইনাস 1 স্কোয়ার 1 0 0 0 0 1, ঠিক আছে? সো আমরা হচ্ছে ডিফারেন্সের স্কোয়ারটা বের করছি। সো স্টেপ 3 হচ্ছে স্কোয়ার দ্য ডিফারেন্সেস, ঠিক আছে? সো স্টেপ 3 হচ্ছে স্কোয়ার দ্য ডিফারেন্সেস, অ্যান্ড ফাইনালি এই পুরাটাকে একটা ইকুয়েশনে বসাবো। Put all the value in an equation, ঠিক আছে? সো বাট ইকুয়েশনে বসবো বলতেছি, বাট ইকুয়েশনটা কি? ইকুয়েশনটা হচ্ছে রো 1 মাইনাস 6 সামেশন অফ pi স্কোয়ার, মানে এই সবগুলোর সামেশন নিব, 6 নিব, আর নিচে হবে হচ্ছে n
এন স্কোয়ার মাইনাস ওয়ান। এটা হচ্ছে পিয়ারসন কোরিলেশনের ফর্মুলা। ডিআই স্কোয়ারটা কি? ডিআই স্কোয়ারটা হচ্ছে এই যে ডিফারেন্সের যে স্কোয়ারটা করছিলাম এটা, এই রোটাই হচ্ছে ডিআই স্কোয়ার। সো এদের সামেশনটা লাগবে, সামেশন কত? 2। যদি বসাই 6 × 2, 1 - 6 × 2, আর এন হচ্ছে টোটাল নাম্বার অফ ডেটা, যেখানে টোটাল ডেটা ছিল কয়টা? 1 2, আচ্ছা 6, টোটাল ডেটা ছিল 6। তাহলে কি আসে? 6 ওখান থেকে একটু ইন্টু এগারো লাগে। 6² - 1। I guess 6² - 1, so maybe নেগেটিভ আসতে পারে। যাই হোক, 36, 35, 12, 6 ইন্টু 35, 1 মাইনাস 2/35, আচ্ছা নেগেটিভ আসবে না। 35 মাইনাস 2 হচ্ছে 33। সো এটা হচ্ছে আমার পিয়ারসন কোরিলেশনের ভ্যালু। ঠিক আছে, সরি স্পিয়ারম্যান কোরিলেশন, নিজেই ভুল করতেছি। স্পিয়ারম্যান কোরিলেশন। সো আরেকবার যে স্টেপ 1 হচ্ছে তোমার কাছে যে দুইটা ডেটা আছে, এসে ফিজিক্সের ডেটা অ্যান্ড ম্যাথের ডেটা, এই ডেটাগুলোর প্রতিটা আলাদা আলাদা র্যাঙ্ক করা, এটা হচ্ছে স্টেপ 1। স্টেপ 2 হচ্ছে এই র্যাঙ্ক দুইটার ডিফারেন্স বের করা। ইউ ক্যান গো ফ্রম দিস দিস রো দিস কলাম টু দিস কলাম, অর মানে কে এটা থেকে এটাও মাইনাস করতে পারো, অথবা এটা থেকে এটা মাইনাস করতে পারো, বাট সবগুলোর জন্য সেম ওয়েতে করবো, মানে মিক্স করে ফেলো না, মিক্স করলে হচ্ছে রেজাল্ট ভুল আসবে। সো ডিফারেন্স বের করা, ডিফারেন্স বের করার পরে থার্ড স্টেপ হচ্ছে স্কোয়ার করা, মানে প্রতিটা ডিফারেন্সের স্কোয়ার করা। প্রতিটা ডিফারেন্স স্কোয়ার করার পরে লাস্ট স্টেপ হচ্ছে ইকুয়েশনে বসানো, দেন ফাইনালি ভ্যালু পেয়ে যাও। সো ইকুয়েশন হচ্ছে 1 - 6 summation of di square divided by n into n square minus 1। ঠিক আছে, কারো কোনো কোয়েশ্চেন আছে? স্পিয়ারম্যান করে নাই কারো? শিওর? মানে কিছু আছে যেটা আরেকবার গো থ্রু করবো? ইভেন গত ক্লাসে যেগুলো পড়াইছি ওইটাও গো থ্রু করতে পারি, কারণ এই সেম নোটেই আছে তো। কারো কোনো কোয়েশ্চেন আছে? স্যার, নন লিনিয়ার ডিপেন্ডেন্সি যে পার্টটা ছিল না, ওইটাতে একটু সমস্যা। হ্যাঁ বল। স্যার, ওই জিনিসটা বুঝিনি। এখানে সাইনের যে কার্ভটা হচ্ছে ওইটা নন লিনিয়ার, মানে নন লিনিয়ার একটা, কিন্তু এটাকে আমরা ইসে নিলাম না কেন, মানে ওই যে পজিটিভ পারফেক্ট নেগেটিভ, মানে পজিটিভে নিইনি কেন? পজিটিভে না, মানে এটা মানে যে যেটা বলতেছিলাম মেনলি যে এটা ধরো ক্লিয়ারলি পজিটিভ বা ক্লিয়ারলি নেগেটিভ কিনা এটা আমরা আসলে জানি না, কারণ হচ্ছে এটা মানে লিনিয়ার না, লাইন নাই। ঠিক আছে, যত মানে অনলি আমরা যে ফার্স্টে যে কোরিলেশনটা পড়ছি, পিয়ারসন কোরিলেশন, এটা জাস্ট লিনিয়ারটাই নিতে পারে। মানে একটা যদি লাইন হয়, ডেটাগুলোর মধ্যে রিলেশন যদি একটা লাইন দিয়ে প্রকাশ করা যায়, অনলি দেন হচ্ছে পিয়ারসন কোরিলেশনটা কাজ করে। ঠিক আছে, বাট যখন হচ্ছে আমার এরকম রিলেশন আসে যে এক্স এর সাথে ওয়াই রিলেশন, এরকম ধরো কোনো একটা কার্ভ আছে, অথবা ট্যান কস যেটাই হোক না কেন, এরকম যেগুলা নন লিনিয়ার ডিপেন্ডেন্সি যেখানে আসে, বা যেগুলা হচ্ছে আমরা মানে ভ্যালু বাড়ার সাথে সাথে খালি বাড়তেছে এটা বলতে পারি না, বাট অন্য অনেক কিছু বলা যায়। ঠিক আছে, যেমন একটা রেঞ্জ পর্যন্ত এখানে ভ্যালু বাড়তেছিল এক্স এর সাথে, হ্যাঁ, তারপর আবার কমা শুরু করছে, দেন আবার বাড়া শুরু হয়েছে। সো এখানে একটা মানে নন লিনিয়ারিটি আছে, এটা প্রপার স্ট্রেট লাইন দিয়ে এটা প্রকাশ করা যায় না। যেহেতু একটা প্রপার স্ট্রেট লাইন দিয়ে এটা প্রকাশ করা যায় না, এটার জন্য আমার সেপারেট আরেকটা কোরিলেশন মেকানিজম আনা লাগছে, যেটা স্পিয়ারম্যান আনছে, সেটা হচ্ছে স্পিয়ারম্যান কোরিলেশন। ও স্পিয়ারম্যান কোরিলেশন হচ্ছে এই জিনিসটা খুব সুন্দর করে মডেল করতে পারে, যে মানে ধরো আমার কাছে দুইটা ডেটার মধ্যে এরকম সাইন কার্ভ ক্রিয়েট করছি বা কস কার্ভ ক্রিয়েট করছি, ওই কেসগুলোতে হচ্ছে আমরা খুব সুন্দর করে স্পিয়ারম্যান কোরিলেশন দিয়ে ভ্যালু বের করতে পারি।
সো পজিটিভ হলে পজিটিভ, নেগেটিভ হলে নেগেটিভ, বাট আমরা একটা রিলেশন বের করতে পারি নন লিনিয়ার ডেটার মধ্যে। হ্যাঁ, আর রিয়েল ওয়ার্ল্ডে মোস্ট অফ দ্য সবসময় যে আমরা লিনিয়ার রিলেশন পাবো ডেটাগুলোর মধ্যে, এটার কিন্তু কোনো গ্যারান্টি নাই। সো এই জন্য হচ্ছে যে স্পিয়ারম্যান কোরিলেশনটা অনেক ইম্পর্টেন্ট, কারণ অনেক সময় এরকম নন লিনিয়ারিটি থাকতে পারে। যেমন যদি এক্সাম্পল দিলে, যেমন ইলেকট্রিসিটির পালস বলতে পারো, অথবা মানে কোনো একটা পার্টিকুলার ডেটা যদি চিন্তা করি, যে ধরো কোনো একটা টেলিকম কোম্পানি, মানে টেলিকম কোম্পানি প্রতিদিন মানে যে যে পরিমাণ লেটসে তাদের যে সার্ভার আছে বা তাদের যে ইউজার আছে, তাদের ইউজার হচ্ছে ডেইলি কি পরিমাণ মানে কোনো একটা লিঙ্কে ক্লিক করতেছে, ঠিক আছে? এই লিঙ্কে ক্লিক করাটা কিন্তু ইউজুয়ালি দেখা যায় যে সকালে শুরু হয়ে একটা টাইম পর্যন্ত বাড়ছে, দেন আরেকটা টাইমের পর কমা শুরু করছে। হ্যাঁ, সো অর্থাৎ টাইমের সাথে একটা ডিপেন্ডেন্সি আছে, বা ডিপেন্ডেন্সিটা লিনিয়ার না। সো বা ডিপেন্ডেন্সিটা কীরকম, মানে নন লিনিয়ার হইলেও ডিপেন্ডেন্সিটা কীরকম, ওইটা হচ্ছে স্পিয়ারম্যান থেকে আমরা বের করি, ঠিক আছে? ওই কেসটাতে হচ্ছে স্পিয়ারম্যান কোরিলেশনটা কাজে লাগে। যেমন টেলিকম কোম্পানিতে সারাদিন হচ্ছে মানে খালি বাড়তেই থাকে টাইমের সাথে সাথে, এরকম না। টাইমের সাথে সাথে একটা টাইম পর্যন্ত বাড়ে, দেন হচ্ছে আবার কমা শুরু করে, ঠিক আছে? সো এখানে হচ্ছে একটা নন লিনিয়ারিটি আছে। এরকম নন লিনিয়ার কেসগুলোতে হচ্ছে আমরা স্পিয়ারম্যান কোরিলেশন ইউজ করি। বুঝতে পারছো? মানে জি স্যার। আর স্যার যদি আমাদের কোরিলেশন ভ্যালুটা যদি 0.5 সামহাও চলে আসে, তখন আমরা এটাকে কি বলবো? পজিটিভ হলে পজিটিভ কোরিলেটেড, যদি পজিটিভ জিরো ভ্যালু পয়েন্ট হলে। ফাইভই আসে? 0.5-এ তো সমস্যা নেই, মানে জিরো হইলে সমস্যা। জিরো হ্যাঁ, পয়েন্ট মানে ফাইভ এটাকে স্টিল আমরা হচ্ছে পজিটিভ কোরিলেশন, জিরো হইলে এটাকে কোনো উইক রিলেশন নেই। পজিটিভ দিব নাকি উইক পজিটিভ স্ট্রং বলতে, উইক উইক পজিটিভ? পজিটিভ বলতে হবে। আচ্ছা, ঠিক আছে। আর কারো কোনো কোয়েশ্চেন আছে? না থাকলে এই পর্যন্তই আর কি আজকে। কারো কোনো কোয়েশ্চেন নেই? না স্যার। ওকে, তাহলে তাহলে তোমাদের জাস্ট আইডি গুলা মানে চ্যাট বক্সে লিখে দাও, আছে ইয়াতে, লিখ নিতে পারো, সমস্যা নেই।